অথবা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যদি হচ্ছে 100টা যদি হচ্ছে এরকম টাস্ক থাকে, তাইলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যে ডিউরেশনটা ধরছেন সেই ডিউরেশনের মধ্যেই ওই কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাইলে আমরা প্রথমে কি করব? টাস্কগুলো আইডেন্টিফাই করব। সেকেন্ডলি হচ্ছে টাস্কের মধ্যে আমরা ডিপেন্ডেন্সি গুলো বের করব, এবং থার্ড স্টেপ হচ্ছে আমরা প্রত্যেকটা টাস্কের ডিউরেশনটা কত হইতে পারে সেই ডিউরেশনটা আমরা হচ্ছে এস্টিমেট করে ফেলবো। তাহলে এই তিনটা ইনফরমেশন যদি আমাদের কাছে থাকে, তখন আমরা এরকম একটা গ্যান চার্ট বা আমরা একটা হচ্ছে টাইমলাইন, আমাদের প্রজেক্টের টাইমলাইন তৈরি করতে পারবো। ঠিক আছে? টাইমলাইন তৈরি করার জন্য আমাদের তিনটা ইনপুট দরকার। টাস্কের লিস্ট দরকার, টাস্কের ডিপেন্ডেন্সি দরকার, এবং টাস্কের ডিউরেশন দরকার। তাহলে আমরা কি এই তিনটা জিনিস বের করে এই টাইমলাইন তৈরি করতে পারবো এখন? পারবো স্যার। ওকে। এখন এই যে এখান থেকে চাইলে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের যে হচ্ছে ডিউরেশন, সেই ডিউরেশনটা চাইলে হচ্ছে এস্টিমেট করতে পারি যে এই টাইমলাইনটা যেখানে গিয়ে শেষ হবে, এখানে যে দেখেন যে হচ্ছে 12 উইক দেওয়া আছে, লাস্ট যে লাইনটা সেটা আপনার এই যে 12তম উইকে গিয়ে হচ্ছে শেষ হচ্ছে। তাহলে আপনি এখান থেকে হিসাব করতে পারবেন আপনার প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে আপনার টোটাল কি পরিমাণ হচ্ছে সময় লাগবে। তাহলে আমরা এই ইন্ডিভিজুয়াল টাস্কগুলো ডিউরেশনকে আমরা কি করতে পারি, আমরা এরকম টাইমলাইন চার্টে বসাইলে আমরা টোটাল ডিউরেশনটা পাবো। ঠিক আছে? আপনি চিন্তা স্যার এখানে আমরা ওই এস্টিমেশন যখন করব, হুম মানে আমরা কয়জন ডেভেলপার বা কি ধরে করব? মানে এরকম হইতে পারে যে আমাদের একটা মানে কাজের ডিপেন্ডেন্সি নাই, তাহলে হচ্ছে তিনটা কাজ আমরা একসাথে শুরু করলাম 3জন ডেভেলপার হিসেব করে, নাকি একজন ধরেই করব? আচ্ছা, মানে সেটা আপনি তাইলে মানে আপনি অ্যাজাম্পশন ধরে নিতে পারেন যে আপনি এটা হচ্ছে যদি আপনারা হচ্ছে কি বলে হিউম্যান আওয়ার ধরে আপনি চাইলে চিন্তা করতে পারেন। ঠিক আছে? হিউম্যান আওয়ার ধরে যদি আপনি চিন্তা করেন, তাইলে ধরেন 3 উইকের একটা হচ্ছে কাজ আছে। এখন একদিনে যদি 3 জন করে, তাইলে একদিনে ধরেন 8 ঘন্টা হইলে সেটা আসলে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টা হবে স্যার। ঠিক আছে? তাহলে ওইভাবে হিসাব করলে তাইলে আপনি ইজিলি হচ্ছে বসাইতে পারবেন। আপনার রিসোর্স বেশি থাকলে আপনার কাজ আগে হয়ে যাবে। মানে ক্যালেন্ডার ডে এর সাথে আপনার হয়তো ওই প্রজেক্ট ডিউরেশনের ডেটা হয়তো মিলবে না তখন। সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার মানে আমরা কি নির্দিষ্ট মানে মানে আপনি কি কোনো ইয়ে দিবেন যে হচ্ছে 3জন নাকি একজন ধরেই আমরা করব যে 8 ঘন্টা ধরে? না, আপনারা যেটা অ্যাজিউম করে নেন সেটাই। আমি কোনো কিছু ফিক্স করে দিচ্ছি না। ঠিক আছে। মানে আপনার অ্যাজাম্পশন অনুযায়ী আপনার টাইমলাইনটা ঠিক থাকলেই হলো। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো প্রজেক্টের ডিউরেশন বের করার জন্য এই টাইমলাইনটা করা হচ্ছে দরকার। কেন দরকার? যে আপনি এখন যখন টাইমলাইনে বসাইছেন, তখন আপনি আসলে এক্সাক্ট ডিউরেশনটা হিসাব করতে পারবেন। কিন্তু আপনি যখন হচ্ছে ধরেন প্রত্যেকটা টাস্ক আছে, প্রত্যেকটা টাস্কের সাথে ডিউরেশন বলা আছে। ধরেন এখানে 5টা টাস্ক আছে, প্রত্যেকটা টাস্ক শেষ করতে আপনার হচ্ছে প্রত্যেকটা টাস্কের ডিউরেশন দেওয়া আছে হচ্ছে ধরেন 1 দিন করে, 1 ডে। তাহলে আপনি যদি সিম্পলি যোগ করেন, তাহলে মনে হইতে পারে যে হচ্ছে আপনার এই টোটাল প্রজেক্টের ডিউরেশন হবে হচ্ছে 5 দিন। কিন্তু সেটা ট্রু না। কারণ কি? দেখেন এই যে এখানে কিছু হচ্ছে ওভারল্যাপিং আছে। বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ওভারল্যাপিং আছে। তাইলে অবশ্যই কি হবে, মানে 5টা যদি টাস্ক থাকে এবং তাদের মধ্যে যদি ওভারল্যাপিং থাকে, তাইলে সেগুলোকে যোগ করলে, সিম্পলি যোগ করলে আপনি আসলে প্রজেক্ট ডিউরেশন পাবেন না। প্রজেক্ট ডিউরেশন পাইতে গেলে আপনাকে এই যে ডিপেন্ডেন্সি অনুযায়ী যে কোন কাজটা শেষ হইলে কোন কাজটা শুরু করা যাবে, বা কোন কাজটা মাঝখানে আরেকটা কাজ হচ্ছে প্যারালালি করা যাবে, সেটা আপনি যখন এইরকম জ্ঞান চার্টে বা টাইম চার্টে হচ্ছে বসাবেন, তারপরে আপনি হচ্ছে ইনিশিয়াল থেকে আপনার হচ্ছে এন্ড পর্যন্ত যদি আপনি ডিউরেশনটা দেখেন, সেটা হবে আপনার হচ্ছে প্রজেক্ট ডিউরেশন। ঠিক আছে? তাহলে প্রজেক্ট ডিউরেশনের জন্য আমরা সিম্পল যোগ করে প্রজেক্ট ডিউরেশনটা হচ্ছে বের করতে পারবো না। আমাদেরকে এরকম জ্ঞান চার্টের মধ্যে আমাদেরকে বসাইতে হবে। বসাইতে পরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে এই ডিউরেশনটা কতটুকু, সেটা হবে আমাদের প্রজেক্টের ডিউরেশন। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার।
জাস্ট একটু বলে নেই, যদি আমার সিঙ্গেল ম্যান টিম হয় তাহলে তো স্যার এই এই সবগুলোই তো মানে একটার পর আরেকটা শুরু হবে স্যার, কোনটা প্যারালালি শুরু করতে পারবো না। এটা ঠিক আছে স্যার, এটা এই কেসটাও ঠিক আছে স্যার, বললাম। হুম হুম। হ্যাঁ, যদি আপনার মানে আপনার একার প্রজেক্ট হয় তাইলে তো সব কাজ আপনাকেই করতে হবে, তাইলে সেই অনুযায়ী আপনার ডিপেন্ডেন্সিটা হবে। আচ্ছা, এবার আমরা একটু পরের দিকে আরেকটা আমাদের হচ্ছে গ্রাফ ছিল, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক ডায়াগ্রাম। আচ্ছা, এটা ওই যে আগের উদাহরণটার জন্য ছিল। তাহলে আমাদেরকে এর পরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে যেই টাস্কগুলো আইডেন্টিফাই হইলো সেগুলোর ডিপেন্ডেন্সি এবং ডিউরেশন আমরা যদি ভিজুয়ালি দেখতে চাই, আমাদের জন্য ভিজুয়ালি দেখাটা অনেক সময় সুবিধাজনক হয়। সেই কারণে আমরা এরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি। তো এই নেটওয়ার্ক ডায়াগ্রামের কনসেপ্টটা আমরা যদি এই বই থেকে দেখি, এখানে একটু সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কোন একটা প্রজেক্টের অ্যাক্টিভিটি অন অ্যারো, সংক্ষেপে এও এ ডায়াগ্রাম। কেন? কারণ হচ্ছে এই হচ্ছে অ্যারো থাকবে, তাহলে নোডগুলো আপনার জাস্ট হচ্ছে আমরা লেবেলিং করব হচ্ছে সিকোয়েন্সিয়াল নাম্বার দিয়ে। আর আমরা এই যে এই কারণে এই ডায়াগ্রামকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম, যে অ্যারোর উপরে আপনি অ্যাক্টিভিটি বসাচ্ছেন। এই ডায়াগ্রাম আপনার কিভাবে হচ্ছে জেনারেট করতে হয়? জেনারেট করার জন্য আপনার আগে টাস্কগুলোর হচ্ছে লিস্ট থাকতে হবে, টাস্কগুলোর ডিউরেশন থাকতে হবে এবং টাস্কগুলোর ডিপেন্ডেন্সি থাকতে হবে। তাহলে আমাদের কাছে এখন এই তিনটা জিনিস আছে, যে আমাদের প্রজেক্টের কি কি টাস্ক আছে সেটা আছে, ডিপেন্ডেন্সি গুলোই আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাই। যেমন এ, বি এবং সি, এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, সেই কারণে আমরা এদেরকে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে একটা নোড থেকে হচ্ছে শুরু করলাম। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আঁকার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? একটা স্টার্টিং নোড হচ্ছে ডিফাইন করতে হবে। এরপরে আপনার কাছে যতগুলো মানে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক আছে, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এই তিনটা এ, বি, সি, মানে এগুলো শুরু করার জন্য অন্য কোনো টাস্ক শুরু করার আসলে দরকার নেই। তো এই কারণে প্রথম নোড থেকে এই তিনটা অ্যারো আমরা হচ্ছে বের করলাম, এ, বি, সি, এবং এটাকে লেবেলিং করে দিলাম টাস্কের নাম এবং টাস্কের ডিউরেশনটা লিখে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে দেখব ডিপেন্ডেন্সি গুলো, যে কে কার উপরে ডিপেন্ডেন্ট। ডি এর উপরে ডিপেন্ডেন্ট, এই কারণে আমরা এখানে আরেকটা নোড দিলাম, তারপরে আমরা হচ্ছে ডি অ্যাক্টিভিটিটা হচ্ছে ড্র করলাম। ই এবং এফ উভয়ই আপনার বি এর উপরে ডিপেন্ডেন্ট ছিল, এখান থেকে আমরা হচ্ছে ই এবং এফ এর হচ্ছে এই অ্যারোটা হচ্ছে ড্র করলাম। জি ডিপেন্ডেন্ট ছিল সি এর উপরে। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড লেভেলের ডিপেন্ডেন্সি হচ্ছে শেষ হইল। এরপরে এইচ, এইটা ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে ডি এর উপরে। এখন ডি এর উপরে ডিপেন্ডেন্ট থাকা মানে এর উপরেও ডিপেন্ডেন্ট থাকা। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে মানে ট্রানজিটিভ নেচার অনুযায়ী, যে এইচ আসলে ডি এর উপরে ডিপেন্ডেন্ট, ডি ও এর উপর ডিপেন্ডেন্ট ছিল, তাইলে বাই ডিফল্ট আসলে এইচ এর উপরও ডিপেন্ডেন্ট ছিল। আবার যে এটা ডিপেন্ডেন্ট ছিল আপনার হচ্ছে এইচ এবং এফ এর উপরে। ঠিক আছে, এটা একটু খেয়াল করিয়েন। আপনার যখন আমরা হচ্ছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সেইগুলোকে একটা নোড থেকে আমরা হচ্ছে মাল্টিপল অ্যারো হচ্ছে টেনেছি, মানে যেই নোড থেকে মাল্টিপল অ্যারো চলে গেছে তার মানে ওইখান থেকে আপনার হচ্ছে কোনো এগুলো সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর যেখানে এসে মাল্টিপল নোড হচ্ছে মিলছে, মাল্টিপল অ্যারো মিলছে,
যেমন এইচ এর আগে এই 5 নম্বর নোডে এসে দেখেন ডি এর অ্যারোটা মিলছে, ই এর অ্যারো মিলছে। তার মানে এই এইচ অ্যাক্টিভিটিটা আসলে দুইটা অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ডেন্ট ছিল, ডি এবং হচ্ছে ই। এই কারণে এই দুইটা নোড এখানে মিলার পরে আমরা এইচ এর জন্য যে অ্যারোটা সেটা হচ্ছে টানতে পেরেছি। একইভাবে আপনার এই যে এই অ্যাক্টিভিটিটা তাইলে কার কার উপরে ডিপেন্ডেন্ট ছিল ডায়াগ্রাম থেকে বোঝা যায়? যে কোনটা আই আর জে, যে অ্যাক্টিভিটিটা কার কার উপরে ডিপেন্ডেন্ট ছিল? এইচ এর উপর ডিপেন্ডেন্ট, তার মানে স্যার সবকিছুর উপরে, আগে সবগুলোর উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ সেটা তো আছেই, কিন্তু ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হচ্ছে এইচ এর উপর, এইচ এর উপর, এফ এফ এর এর উপর উপর, আই এর উপর এবং আই এর উপর। ঠিক আছে, মানে তার একদম ইমিডিয়েট ডিপেন্ডেন্সি হচ্ছে এইটা, এবং তার আগে চিন্তা করলে অনেকগুলোই আসে। তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের যখন হচ্ছে একটা ডিপেন্ডেন্সি টেবিল থাকবে, টাস্কগুলো থাকবে এবং ডিপেন্ডেন্সি টেবিল থাকবে এবং ডিউরেশন থাকবে, তখন সেখান থেকে আমরা এরকম একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হচ্ছে তৈরি করে ফেলতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রাম থেকে আপনার এই যে ডিপেন্ডেন্সি গুলো বোঝাটা আরো হচ্ছে ইজিয়ার হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে বুঝতে পারি, সেটা হচ্ছে সেটাকে বলি হচ্ছে ক্রিটিক্যাল পাথ। কোন একটা প্রজেক্টের ক্রিটিক্যাল পাথ বোঝার জন্য আমাদের এই ডায়াগ্রামটা হচ্ছে দরকার। ক্রিটিক্যাল পাথের ডায়াগ্রামে আচ্ছা আচ্ছা, এখন প্রথমত মানে ক্রিটিক্যাল পাথ কোনটা? ক্রিটিক্যাল পাথ হচ্ছে মানে আপনার পুরো প্রজেক্টটা যেই পাথের উপরে আসলে ডিপেন্ডেন্ট, বা যেই পাথটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ, যেই পাথের অ্যাক্টিভিটি গুলো কোনো নড়াচড়ার হচ্ছে সুযোগ নাই, যেই পাথের অ্যাক্টিভিটি গুলোর যদি ডিলে হয় তাহলে আপনার প্রজেক্টটা ডিলে হবে, আমরা সেই পাথটাকে বলি ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ কিভাবে আইডেন্টিফাই করতে হয়? আপনি এই ডায়াগ্রাম থেকে, আমরা পাথ তো বুঝি তাই না, যে এখানে অ্যারো গুলো সিকোয়েন্সকে আমরা বলতেছি হচ্ছে পাথ। তাহলে এই ডায়াগ্রাম থেকে অল পসিবল পাথ আমরা প্রথমে হচ্ছে বের করব। মানে 1 হচ্ছে আমাদের শুরু, 8 হচ্ছে শেষ। তাহলে 1 থেকে 8 এ যেই অ্যারো দিয়ে হচ্ছে যাওয়া যায়, যেই সিকোয়েন্সে যাওয়া যায়, সেটাকে আমরা বলবো এক একটা পাথ। তাহলে এখান থেকে আপনি দেখেন যে এ ডি এইচ জে, এটা একটা পাথ হয়। তারপরে আবার হচ্ছে বি, তারপরে ই, তারপরে এইচ, তারপরে জে, এটা একটা পাথ হয়। আবার বি থেকে আমরা ই এই পাথে না গিয়ে যেতে পারি হচ্ছে বি, এফ এবং জে, এটা আরেকটা পাথ হয়। আর সি দিয়ে শুরু করলে সি, জি, আই, জে, এই চারটা পাথ হয়। আর কি কোনো পাথ আছে বাকি বাদ পড়ছে? না আচ্ছা, এ বি সি তিনটা দিয়ে শুরু করলে তিনটা, আর বি এর পরে যেহেতু হচ্ছে এই যে এদিকে দুই দিকে যাওয়া যায়, এই কারণে আমাদের টোটাল চারটা পাথ আসছে। আমরা যেটা করব, এই প্রত্যেকটা পাথের লেন্থ বের করব, যে প্রত্যেকটা পাথে গেলে কি পরিমাণ ডিউরেশন লাগে আমরা সেটা বের করব। তাহলে সেটা বের করার উপায় কি? খুবই সিম্পল, যেহেতু প্রত্যেকটা অ্যারোর সাথে তার ডিউরেশনটা বলা আছে। 4 5, 5 আর 6 11, 11 আর 3 14। তাহলে প্রথম পাথের ডিউরেশনটা হচ্ছে এরকম 14 ডেজ। এরকম ভাবে আমরা প্রত্যেকটা পাথের ডিউরেশনটা হচ্ছে বের করতে পারবো। এরপরে ক্রিটিক্যাল পাথ হবে সেই পাথটা যেটা ডিউরেশন হচ্ছে হাইয়েস্ট, বা যেটা হচ্ছে লংগেস্ট পাথ, সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। কেন ক্রিটিক্যাল পাথ হইলো এটা? কারণ আপনি দেখেন যে এই পাথে এসে আমরা এই টাস্কটা শেষ করে বসে থাকতে পারবো হচ্ছে 14 দিন শেষেই। ঠিক আছে, আপনার আই শেষ করে বসে থাকতে পারবো আমরা কতদিন শেষে? এই যে আপনার কি বলে, আচ্ছা 3 আমরা সবগুলো থেকে বাদ দিই, যেহেতু যে আমরা সবার শেষের টাস্ক, এটা করলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এর আগ পর্যন্ত আপনি যদি চিন্তা করেন 1 4 5 আর 6 11, 11 দিনেই আপনি এখানে এসে ওয়েট করতেছেন কিসের জন্য? এই এফ এবং আই শেষ হচ্ছে কিনা সেটার জন্য। কারণ এই দুইটা শেষ হইলেই পরে আপনি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলতে পারবেন, যে টাস্ক যেটা আছে সেটা কমপ্লিট করে। 2 এবং 4, 6 দিন পরেই আপনার হচ্ছে এফ শেষ। এদিকে দেখেন 3
এবং হচ্ছে 6 9 এদিকে হচ্ছে 2 11 দিন পরে আপনার এটা শেষ। তাইলে আপনি আসলে এইটা হলো 6 এইটা হইলো 11 আর এটাও হইলো হচ্ছে 11। তাহলে কোনোভাবেই আরেকটা কি বাদ পড়ছে? আচ্ছা এই যে এদিকে হচ্ছে 2 এদিকে হচ্ছে 5 7 আর এদিকে হচ্ছে 6 13। তার মানে আপনি এই কাজগুলো আগে শেষ করে বসে থাকলেও আপনার এই যে বি এবং ই এটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আপনি কি করতে পারবেন না, আপনি প্রজেক্ট আসলে কমপ্লিট করতে পারবেন না। তার মানে আপনার 9 দিনে এই পাত দিয়ে যদিও শেষ হয়ে যায় দেখাচ্ছে, আপনার 14 দিনে যদি হচ্ছে এই যে এডিএইচজে এগুলো শেষ হয়ে যাচ্ছে দেখাচ্ছে, কিন্তু আপনার 16 দিন অবশ্যই হচ্ছে লাগবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে লেন্দি পাথ। তার মানে এইটার উপরে ডিপেন্ডেন্ট যেহেতু আপনি এই বাকি তিনটা এইচ এফ এবং আই শেষ না হওয়া পর্যন্ত আপনি যে আসলে কমপ্লিট করতে পারবেন না, তাইলে আপনাকে কি করতে হবে, এখানে এসে ওয়েট করতে হবে। এবং কোনো কারণে যদি এই বিইএইচ যে এই যে 4টা টাস্ক আছে, এই টাস্কের ধরেন এটা 2 দিন বলা ছিল, এটা যদি 1 দিন ডিলে হয় তাইলে আপনার প্রজেক্টের ডিউরেশন 1 দিন বেড়ে যাবে। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন বিএফজে, এটা যদি হচ্ছে মাঝখানে 1 দিন ডিলেও হয়, ঠিক আছে, যেমন এফ যদি 1 দিন ডিলেও হয় তাতে কি কোনো সমস্যা হবে? হবে না, কারণ এফ আমরা আপনার কিসে নাই, ক্রিটিক্যাল পাথে নাই। ক্রিটিক্যাল পাথে আছে বিইএইচ জে। তার মানে আপনার এ টাস্কটা 1 দিন যদি ডিলেও হয় কোনো প্রবলেম হবে না। আপনার সি যেটা আছে এটাও যদি 1 দিন ডিলে হয় তাইলেও প্রজেক্টের কোনো ডিউরেশনের কোনো চেঞ্জ হবে না, মানে টোটাল ডিউরেশনের। শুধুমাত্র আপনার ক্রিটিক্যাল পাথটা এই কারণে আমরা আইডেন্টিফাই করি, ক্রিটিক্যাল পাথে যে টাস্কগুলো থাকে সেগুলো আমাদের জন্য ক্রিটিক্যাল। এগুলোর কোনোটা যদি ডিলে হয় তাইলে আপনার প্রজেক্টের যে ডিউরেশনটা আছে 16 দিনের আপনার হচ্ছে বেশি লাগবে। অন্যগুলোতে আপনার কিছুটা 1 দিন 2 দিন ফ্লেক্সিবিলিটি আছে, বা একটা মিনিমাম নাম্বার অফ ডে হচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকতে পারে। কিন্তু ক্রিটিক্যাল পাথে আপনাকে সবসময় হচ্ছে ফোকাস রাখতে হবে, কারণ ক্রিটিক্যাল পাথের যেই অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটি কোনো কারণে ডিলে হইলে আপনার প্রজেক্ট ডিলে হবে। এই কারণে আমরা কি করি, আমরা ক্রিটিক্যাল পাথটা বের করি, ক্রিটিক্যাল পাথটা আমরা হচ্ছে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করাটা বা বের করাটা খুব সহজ। আপনি এরকম আপনার কাছে যদি ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামে আপনি সবগুলো পাথের লেন্থগুলো বা ডিউরেশনগুলো যোগ করবেন, যেই পাথটা সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে ডিউরেশন দেখাবে বা হাইয়েস্ট লেন্থ হবে, ওই পাথটাই হবে আপনার জন্য ক্রিটিক্যাল পাথ। এবং ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি হবে কোনগুলো, যেই ওই পাথে যেই কয়টা অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটা আপনার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে যখন আপনি হচ্ছে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোর উপরে আলাদা হচ্ছে ফোকাস হচ্ছে রাখতে পারবেন। যে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনি যেই টাইমটা এস্টিমেট করছেন ডিউরেশনটা, তার থেকে আপনি কিছু হচ্ছে ফ্লেক্সিবিলিটি হয়তো পাবেন, 1 দিন 2 দিন এরকম ফ্লেক্সিবিলিটি আপনি পেতে পারেন। কিন্তু ক্রিটিক্যাল পাথের কোনো অ্যাক্টিভিটিতে আপনি সেই ফ্লেক্সিবিলিটিটা পাবেন না। সেটা স্ট্রিক্টলি যে বি যেদিন শেষ হয়েছে তার ঠিক পরের দিন থেকেই আপনার ই শুরু করতে হবে, ই শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এইচ শুরু করতে হবে, এইচ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে জে শুরু করতে হবে, যদি আপনি 16 দিনে প্রজেক্টটা কমপ্লিট করতে চান। তাহলে 16 দিন হচ্ছে আপনার ম্যাক্স, মানে মিনিমাম, যে 16 দিনের আগে আপনি কোনোভাবে এটা শেষ করতে পারবেন না, কিন্তু 16 দিনের যেন বেশি হচ্ছে না লাগে। আমরা সবসময় চাই যে হচ্ছে আমাদের মিনিমাম পসিবল যেই ডে সেটাতে আমরা যেন শেষ করতে পারি। তাহলে আমরা এইভাবে হচ্ছে ক্রিটিক্যাল পাথটা বের করি আমাদের প্রজেক্টের। তাহলে আপনার কাছে অ্যাক্টিভিটি আছে, আপনার কাছে ডিপেন্ডেন্সি আছে, আপনার কাছে ডিউরেশন আছে, আপনি সেগুলো নিয়ে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করবেন। নেটওয়ার্ক ডায়াগ্রামে প্রত্যেকটা পাথ আপনি ডিউরেশনগুলো হচ্ছে যোগ করে দেখবেন, যেই ডিউরেশনটা সবচেয়ে হচ্ছে বেশি হবে সেটাই হবে আপনার হচ্ছে প্রজেক্টের ডিউরেশন, এবং ওই পাথটা হবে আপনার ক্রিটিক্যাল পাথ। ওই পাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আপনার জন্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে আমরা এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছি? ক্রিটিক্যাল পাথ আইডেন্টিফাই করা কেন জরুরি? ঠিক আছে, তাহলে আপনাদের মানে টাস্ক থাকবে হচ্ছে এই পর্যন্ত। আপনারা আপনাদের যেই রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো থেকে আপনারা প্রথমত টাস্ক আইডেন্টিফাই করবেন, এবং টাস্কগুলো স্যার সাউন্ড লো হয়ে গেছে হঠাৎ করে স্যার। আপনার টাস্কগুলো আপনি মানে একদম হচ্ছে মাইক্রো লেভেলে আনার হয়তো দরকার নেই,
ম্যাক্রো লেভেলে আপনি মোটামুটি রাখতে পারেন, যেভাবে আমরা বিভিন্ন উদাহরণগুলো দেখেছি। হয়তো আপনি আইডেন্টিফাই করার সময় আরেকটু স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করলেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন হচ্ছে এই যে আপনার নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করবেন বা হচ্ছে আপনি ক্রিটিক্যাল পাথ বের করবেন, তখন হয়তো আপনি মানে একটু আপার লেভেল থেকে চাইলে হচ্ছে করতে পারেন। যে ডেভেলপমেন্টের হয়তো স্পেসিফিক 3টা বা 4টা হচ্ছে আপনার সাবসিস্টেম আছে, তাহলে সেই সাবসিস্টেমের জন্য আপনি হয়তো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করতে পারেন। যে এই সাবসিস্টেমটা তৈরি শেষ করতে এতদিন লাগবে, এটা শেষ করতে এতদিন লাগবে, এটার সাথে এটার ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে? যদি দেখেন যে হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে তাহলে, আর যদি দেখেন যে না মোটামুটি ফিগারেবল, যে সেটা দিয়েও অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকা আমার জন্য খুব বেশি কমপ্লেক্স হচ্ছে না, তাহলে সেইভাবে হচ্ছে করতে পারেন। বা আপনি চাইলে হচ্ছে মডিউল ওয়াইজও করতে পারেন, যে এটা আসলে আপনার পুরো প্রজেক্টের জন্য না, শুধু ডেভেলপমেন্টের জন্য আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, বা শুধু টেস্টিং এর জন্য এটা আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সেগুলোকে হয়তো আরো ব্রেকডাউন করলে, ওই অ্যাক্টিভিটিকে ব্রেকডাউন করলে আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাও তখন আরো বড় হবে। যেমন আমরা হচ্ছে জ্ঞান চার্টের বেলায় দেখেছি যে আপনি টপ লেভেল কাজগুলোকে যদি নিয়ে জ্ঞান চার্ট তৈরি করেন, আবার সেগুলোর যে হচ্ছে সাব টাস্ক আছে সেগুলো নিয়েও আলাদা আলাদা জ্ঞান চার্ট হইতে পারে। তো এই নেটওয়ার্ক ডায়াগ্রামের বেলাও বিষয়টা একই রকম, যে আপনি টপ লেভেলের টাস্কগুলো নিয়ে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে পারেন, এরপরে সেগুলোর জন্য যেই হচ্ছে আবার ব্রেকডাউন আছে, প্রত্যেকটা ব্রেকডাউনের জন্য চাইলে আলাদা আলাদা আপনার নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করা যায়। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টটা শেখা এবং কনসেপ্টটা একটা উদাহরণের উপরে হচ্ছে অ্যাপ্লাই করা, ঠিক আছে? তাইলে আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটা হচ্ছে করে ফেলবেন। আমরা এটা ছুটির পরে হচ্ছে ইভ্যালুয়েট করব। ছুটির পরে আপনাদের কাছে এই টাস্ক লিস্ট, টাস্কের ডিপেন্ডেন্সি, এস্টিমেটেড ডিউরেশন, আর সেটার হচ্ছে আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সাথে সাথে সেটার ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, প্রজেক্টের টোটাল ডিউরেশন, এই জিনিসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। স্যার আমরা এখন আমাদের অ্যাসাইনমেন্ট কি এই সবগুলাই? হ্যাঁ, তাহলে আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম বানাবো, একটা গ্যান্ট চার্ট, মানে আগে হচ্ছে একটা টাস্কের লিস্ট তৈরি করব, টাস্কের হচ্ছে এস্টিমেশনটা বের করব, এরপরে হচ্ছে গান চার্টটা করব, ডিপেন্ডেন্সি বের করে নিতে হবে আগে, ডিপেন্ডেন্সিটা বের করতে হবে, তারপরে গান চার্টটা করতে হবে, এটুকুই তো নাকি স্যার? তারপর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, ডিপেন্ডেন্সি বের করলে তো স্যার ওইখান থেকেই ক্রিটিক্যাল পার্টটা বের হয়ে হ্যাঁ, যাবে। তারপরে আপনি এরকম অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা ড্র করবেন, ড্র করে প্রত্যেকটা পাথের ডিউরেশন কত হয়, কোনটাকে আপনি ক্রিটিক্যাল পাথ বলতেছেন, মানে জ্ঞান চার্ট থেকে আপনি ক্রিটিক্যাল পাথটা বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো হয়তো পাবেন না। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি পাওয়ার, ডায়াগ্রামটা স্যার মানে স্যার কোনটা স্যার একটু? এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এটা এটাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছেন তো কাজটা? যদি ফার্দার কোনো ইস্যু থাকে তাইলে হয়তো সিআর এর মাধ্যমে আমাকে জানাতে পারেন, যদি কাজ করতে গিয়ে আরো যদি বিভিন্ন প্রবলেম মাথায় আসে বা সমস্যা ফেস করেন। আমি তাইলে এই বইটাও আপনাদের ক্লাসরুমে আপলোড করে দিবনে। এই বইয়ের চ্যাপ্টারগুলো থেকে আপনারা এই জিনিসগুলো ডিটেইলে দেখতে পাবেন। ওই বইটাতে আপনার এই ডায়াগ্রামটা আছে, কিন্তু ওইটার যে অ্যাক্টিভ ক্রিটিক্যাল পাথ বা হচ্ছে কিভাবে বের করে সেই জিনিসগুলো এখানে টেক্সচুয়াল আকারে বলা আছে, কিন্তু এভাবে উদাহরণ দেওয়া নেই। আমি ওই বইটাও আপলোড করে দেবো ক্লাসরুমে, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো টপিক। আসলে কমেন্ট করলে স্যার রিপ্লাই দিলে ভালো হতো আর কি স্যার, সম্ভব হলে। ক্লাসরুমে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব ক্লাসরুমে আপনাদের এই ক্লাসরুমটার যেই জিমেইল, ওইটা আমি আর কি অ্যাক্টিভলি ব্যবহার করি না, এই কারণে আর কি হয়তো একটু লেট হইতে পারে। আমি যখন বা লগ আপনার ইন করবো যদি আমি দেখাবো না। ইমেলটা দিতেন তাহলে একটু আচ্ছা ঠিক আছে, আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। যদি সমস্যা না হয় স্যার। না সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
হ্যাঁ হ্যাঁ আছি। তারপরে দা চলে যাচ্ছেন? আমি বেরোবো, যে অনলাইন ক্লাস নিচ্ছি তো, শেষ করে বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা তাহলে শেষ করতে পারি। আপনাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিই। রোল 1 কি আছেন? জি স্যার, রোল 1 আছে বয়েজ। রোল 1 আছে, রোল 2 আছে, ইয়েস ইয়েস স্যার। রোল 3, Yes, sir. 4, Present, sir. 5, Present, sir. 7, Present, sir. 8, রোল 8 আছে, 9, 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Present, sir. 17, Yes, sir. 18, 19, Yes, sir. 20, Yes, sir. 21, Present, sir. 22, 24, স্যার রোল 24 কোথায়? 25, Yes, sir. 27, স্যার রোল 24। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 27 আছে, 28, 29, ইয়েস স্যার। 105, নবীন নাই, 207, আমিও নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। Eight present ছিল। Present, sir. কত? Sir, 8. 8। স্যার 209 মানে রুল 9 প্রেজেন্ট ছিল, উনি মনে হয় কোনো একটা কাজে আচ্ছা কোনাকে বেরিয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে।